আষাঢ় মাস, অর্থাৎ এই ধপধপে নীল সাদাটে আসমান ফের পর মুহূর্তেই মেঘালটে হয়ে নামবে অঝরে বর্ষণ। রাত্রির এক প্রহরে হয়তো অর্ধখণ্ডিত চাঁদের উদয়ও ঘটবে। এই চাঁদ কালো মেঘে ঢেকে যেতে সময় নেয় মিনিট খানেক। আজ বর্ষণাতেই ফকফকে পরিষ্কার আকাশ দেখার মিলেছিল। এই মুহূর্তে কালো কালো মেঘে ঢাকা পরিপূর্ণ আসমান, বজ্রপাত পড়ছে উচ্চধ্বনি তুলে। এহেন ধ্বনির খেলা আসমানের নিচে দাঁড়ালে সর্বাঙ্গ কেঁপে ওঠে সাধারণ বিষয়, সেক্ষেত্রে ধরা যায় তন্ময় ভিন্ন বটে। তার না কাঁপছে শরীর, আর না কাঁপছে ভেতরটা। বেশ সাবলীল দাঁড়ানোর ভঙ্গিমা। দাঁড়িয়েছে ছাদের এক কোণ ঘেঁষে, দৃষ্টি অদূরে ছাদের দরজায়, যেন অদৃশ্য কোনো হিসাব নিকেশে ছন্দপতন ঘটাচ্ছে। ফিনফিনে পাতলা আলোতে চারপাশটা আঁধারে। এ যাত্রায় বড় ধাঁচে এক ফোঁটা তীক্ষ্ণ বর্ষণ পড়ল ডান হাতের ওপর, পরপর একত্র করে পড়তে থাকলো। জানান দিচ্ছে ঝুম বর্ষণের মাতাল হবে পৃথিবীর ক্ষণিকের মধ্যেই। এই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো নূপুরের ধ্বনি। কর্ণগোচর হতে হেসে উঠল তন্ময়। আঁধারে মিলিয়ে যেতে কর্নারের দিকটায় এগোলো। ওরু উঠে এসেছে ছুটে, এদিক ওদিক ছুটছে ছাদের প্রান্তরে। মিউজিক বক্স কোথায়? সে তো মিউজিক বক্সের জগটি দেখতে পাচ্ছে না আশেপাশে। পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা ছাদ। আঁধারে হলেও তো সে এতটা অন্ধ নয় যে মিউজিক বক্স দেখতে পাবে না। আশ্চর্য! পই পই করে সাবিয়া বলেছে বক্স দুটো সযত্নকারে নিয়ে আসতে। ওরও আরো দু তিনবার ঘুরপাক দিতে চাইল। সে চাওয়ার পূর্ণধারার এক পর্যায়ে মানব ছায়া দেখে চমকে উঠল। ভয়ে শিরা উপশিরা বেয়ে ঘাম ছুটল। চিৎকার দেবার পূর্বে দেখতে পায় মানব ছায়ার মুখমণ্ডল। তন্ময় এগিয়ে আসছে। ওরও যেন এক সেকেন্ড ভাবল না। পূর্বে পাজোড়া কাজ শুরু করে দিচ্ছে নিজ গতিতেই। পালাবে পালাবে ভাব। ছুটন্ত ওরকে ধরতে পলকও ফেলতে হলো না তন্ময়ের। এতটুকুন মেয়ে একটা, তন্ময়ের মতন বড়সড় দুটো পায়ের মালিকের সঙ্গে পারার কথা নাকি? ওরু ঘাবড়ালো না, পূর্বের ন্যায় লজ্জিত কিংবা চমকালো না। উল্টো বড় বড় নয়ন যুগল ছোট করে কপাল ভাঁজে ফেলে চোখ রাঙালো। দারুণ তো! তন্ময়ের মনে হলো ওরুর চোখ রাঙানো একটা অন্যরকম আর্ট, ভিন্ন রকমের স্বাদ। কি তেজস্বী রূপ! এ রূপে সে পূর্বে দেখেছে বলে মনে হচ্ছে না। ওর কণ্ঠেও চমৎকার পরিবর্তন হলো। কণ্ঠ যেন ক্রোধে ঝর্ণায় ধারা ঝরছে। ছাড়ুন! ওর কাঠখোট্টা কথাটুকুতে তন্ময়ের দুপাশের ঠোঁটের কোণে প্রসারিত হতে যাচ্ছে। তবে সেটা এখন করা যাবে না। তার গাম্ভীর্যতার ইমেজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে গড়াগড়ি খাবে। তখন ওটা আর ভয় পাবে না। ওকে হাতে রাখার কৌশল হচ্ছে তার এই গম্ভীর্য মুখটা। সেই গম্ভীর্য মুখটাই হৃদয় উঁচিয়ে বলল, কথা আছে, দাঁড়া সামনে। শুনবো না। জবাবটা যেন জিহ্বাতেই রেখেছিল ওরু। হাতটাও ছাড়ানোর প্রয়াস সে কম করছে না। তাতে কি? নিত্য ব্যায়াম করা তন্ময়ের শক্তির সঙ্গে আদতে পারবে? প্রশ্নই আসে না। বিন্দুমাত্র সুযোগ নেই সেইটার। অরুর নরম হাতটা টেনে নিজের সামনে এনে দাঁড় করালো তন্ময়। কণ্ঠ নামিয়ে শোধালো, এই তোর বিশ্বাস? এতটুকুই চিনিস আমাকে? অরুর ক্রোধে অভিমানে রূপান্তরিত হলো চোখের পলকে। একটি নিঃশ্বাসের পূর্বে শুকনো মুখটুকুতে বিচিত্রতা অমাবস্যাজনিত মেঘ জমল মুহূর্তেই। পলক ফেলল অন্য পাশ চেয়ে। বিড়বিড়ে জবাবে বলল, আমার বিশ্বাসের চেনা দিয়ে কার কি? তন্ময় মাথা নুইয়ে ফেলল। ওর মাথা বরাবর চোখ বরাবর নিজের চোখ মুখ আনবার বৃথা চেষ্টা চালালো। নরম তুলতুলে হাতটা গম্ভীরভাবে ছোঁয়ালো। কণ্ঠ নম্রতা এনে প্রশ্নবাণ ছুড়ল, কিছু নয় তোর? তাহলে এমন আচরণ কেন করছিস? আমাকে অ্যাভয়েড করার রিজন কি দাঁড়াচ্ছে? বৃষ্টির মাত্রা বাড়ল। রিমঝিম শব্দ তোলে ভিজিয়ে তুলছে চারপাশটা। তন্ময়ের টি-শার্ট ভিজে অঙ্গ প্রত্যঙ্গে লেপ্টে। ওর আরও করুণ অবস্থা। সেই দিকে এক প্রকার দৃষ্টি তন্ময় নামাচ্ছেই না। একচিত্তে চেয়ে ওর মুখের পানে। চোখের ওপরে এসে ভিড় জমাচ্ছে ছোট্ট ভেজা চুলগুলো। তার মুখের নম্রতা কণ্ঠের নম্রতাকে বহুগুণে বাড়িয়ে তুলছে। ওর চোখ তুলে চাইল। নাকের পাটা দুটো ফুলে ফেঁপে উঠেছে। অভিমানী রূপে বলে উঠল, আমি একটা বেহাইয়া আর বড় রকমের ছ্যাচরা, না হলে কি এভাবে অন্যের ভবিষ্যৎ জামাইয়ের পেছনে ঘুরে বেড়াই? আমার আত্মসম্মান নেই, ঘেন্না নেই। ওর বাকিটুকু কথার আর পূর্ণতা পেল না। কর্ণকুহরে প্রবেশ করেছে বৃষ্টি আর অতি নিকটে দাঁড়ানো তন্ময় তপ্ত শ্বাস প্রশ্বাসের ধ্বনি।
আগাম বাত্রাবিহীন একজোড়া অষ্টদয় এসে ছুঁয়ে দিতে সে স্তব্ধ না হয়ে পারল না। বড় বড় চোখে চেয়ে থাকলো আঁখি দুটোর সামনে থাকা মুখপানে। তন্ময়ও চেয়ে। দৃষ্টিতে দৃষ্টি মিলতে বুকের ভেতরটা ধক করে উঠল অরুর। টালমাটাল হয়ে শিরা উপশিরা। চেতনাসহ এভাবে চেয়ে থেকে এহেন কাজ করতে পারল তন্ময়? অরু না পারল সরতে, আর না পারল চেয়ে থাকতে। জট করে বুঝে নিল চোখ জোড়া। তন্ময় নিমিষে কোমর ছুঁয়ে টেনে নিজের কাছে নিয়ে আসলো। সেই দিনের মতন শুধু ওষ্ঠ ছুঁয়ে সীমাবদ্ধ থাকলো না, আজ মত্ত হলো, মাতোয়ারা হলো, স্বাদ পাওয়ার নিত্যে মজলো। বারংবার নড়ে চড়ে ওঠা ছোট্টখাটো দেহখানা সে যত্নে নিজের সাথে লেপ্টে নিল। চুলের নিচে গলিয়ে ঘাড়ের নরম অংশটুকু শক্ত করে ধরল, নিজের আওতায় এনে উঁচু করে নিল। ওর হাত দুটো ঠিক তন্ময়ের বুকের মধ্যেখানে শার্টের অংশভাগে তীব্র শক্তিতে আঁকড়ে ধরে রেখেছে। ওষ্ঠদ্বয়ের স্পর্শের তীব্রতার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মুষলধারায় বৃষ্টির গতি। তন্ময়ের বুকের কাছটায় থাকা হাত দুটোর শক্তি। অনাকাঙ্ক্ষিত অনাবর্ষিত এই মুহূর্তটাতে অরুর উঁচু করে রাখা পা জোড়া এই যাত্রায় শক্তি হারালো, নিথর হলো। বেসামাল ধাঁচে পেছনে চলে এলো দুপা। এতে চুম্বনের বাধা সৃষ্টি হয়নি। সেকেন্ডের মধ্যেখানে অরুর পায়ের তালে তাল মিলিয়ে তন্ময়ও পিছিয়ে এলো। অনুরাগের বেশ পরস্পরের ওষ্ঠদ্বয় স্পর্শের বাধায় হয়ে বেয়ে চলেছে বৃষ্টির ঠান্ডা জলের এক একটি ফোঁটা। দীর্ঘতম চুম্বন দৃশ্য থামে সবে। তন্ময়ের ওষ্ঠদ্বয় ছাড়ল, তবে সরল না, অরুকে ছাড়ল না, নিজের কাছে অতি নিকটে যত্নে রাখল। ওর বন্ধু চোখের পাতাতে আঙ্গুল বোলালো। সাগরের থেকেও গভীরতম হলো তার কণ্ঠের সুর। আমি আমি তোর ছাড়া অন্য কারো নই, হতে পারি না। ওর চোখ মেলে যাওয়ার সাহস, স্পর্ধা কিংবা হৃদয়ের তাড়না পেল না। শক্ত করে বুজে রাখা আখির পাতা। তীর তীর করে কাঁপছে তার দৃষ্টির জলে ভেজা অতি রক্তিম ওষ্ঠদ্বয়। পুনরায় ওই অষ্টে মত্ত হওয়ার থেকে নিজেকে দমন করল তন্ময়। দৃষ্টি ফিরিয়ে নিল অরুর বন্ধ চোখে। ধীরতম কণ্ঠে আবদার করল, টাকা। চোখ মেল। অরু মাথা নাড়ালো, যার অর্থ দাঁড়ালো না। তন্ময় ওর ফোলা ফোলা গাল ছুঁয়ে বলল, কেন? আমি তো শাহজাহান আরবের সুগভীর চোখের ভেতরে দেখতে চাচ্ছি। অরু চট করে চোখ মেলে চাইল, যেন নিশ্চিত হতে এই কণ্ঠ, এই বাক্যের মালিক আদতে তার তন্ময় ভাই কিনা, যে ব্যক্তি সর্বদা তাকে কাছে রেখেও দূরে ঠেলে গিয়েছিল, যত্নে গড়ে অযত্নকৃত প্রত্যাখ্যান করে চলেছিল। তন্ময় এই সুগভীর নয়নে চেয়ে বিড়বিড়িয়ে উঠল, এই তো সে চোখ, যেখানে চাইলে আমি সাত সমুদ্র দেখতে পাই, প্রেমের সাগরে সাত সমুদ্রের অতলে ডুবে যাই। দীপ্তর উচ্চকণ্ঠে ভেসে বেড়াচ্ছে দেওয়ালে দেওয়ালে। বাচ্চা বাচ্চা কণ্ঠটি কর্ণগোচরের হতেই মুচড়ে ওঠে অরু। এক ঝটকায় সরে আসে তন্ময়ের উচ্চতা জনিত দেহখানা ছেড়ে। শীতলতার চাদরে ল্যাপটানো অঙ্গ প্রত্যঙ্গ এ যাত্রায় ভয়ে বিচরণ ছেয়ে গেল। আতঙ্কে ছোটখাটো মুখমণ্ডল এইটুকুনি হয়ে এসেছে। তাড়াহুড়োয় পদচরণ ফেলে চতুর্দিক ছুটছে। আত্মগোপনের আপ্রাণ প্রয়াস। তন্ময় ব্যাকুলময় প্রেয়সীর চঞ্চলতা নিত্যকার মতন নিশ্চুপ মুখে নির্নিমেষ চোখে দেখল, অগোচরে বিশেষ ভঙ্গিতে হাসল। এতটা ভয় পাবার মানে কি আছে? শাহজাহান তন্ময় দাঁড়িয়ে, অর্থাৎ সে নিজে উপস্থিত থাকতে মেয়েটা কিনা এক বাচ্চা ছেলের ভয় পাচ্ছে, এও তাকে দেখতে হলো এই চোখে। ওরও ইতিমধ্যে ছাদের এক কোণে আধারেতে নিজেকে আড়াল করে নিয়েছে। শ্বাসপর্ব নেওয়া দেওয়া বন্ধ প্রায়। দীপ্ত গুনগুন সুরে গান গাইতে গাইতে উঠে এসেছে এ যাত্রায়। ঝাঁকড়া চুলের মাথাটা ঢোকালো ছাদের দরজা চিরে। তন্ময় মানব ছায়া ফেলে দাঁড়িয়ে নিজের লম্বাটে দেহ নিয়ে। দীপ্ত বিচক্ষণ নয়নে এক পলক তন্ময়ের পানে চেয়ে নিল, পর মুহূর্তে পরিপূর্ণভাবে সম্পূর্ণ ছাদে দৃষ্টি ঘোরালো। অরুকে দেখতে না পেয়ে প্রশ্ন করল, অরুপি কোথায় ভাইয়া? বাগানে। দীপ্ত সন্দিহান বর্ত। পুনরায় এক পলক ছাদের আনাচে কানাচে নজর ঘুরিয়ে ফিরিয়ে থামল তন্ময়ের ওপর। বোকাঝোঁকা চোখে চেয়ে বলল, বাগানে? বৃষ্টির মধ্যে বাগানে? তবে আমি তো 30 মিনিটস পূর্বে ছাদে এসে দেখলাম, নামলে নিশ্চয়ই খেয়াল করতাম। লিভিং রুমে তো বসেছিলাম, আর্টে কনসেন্ট্রেশন ছিল, তাই দেখিসনি। দীপ্ত বয়স্ক বৃদ্ধর মতন হিসেব নিকেশ করে ভাবল,
বোঝার ন্যায় মাথা দোলালো, নাক দিয়ে হুঁধ্বনিত তুলল। হতে পারে। এক্ষুনি চাচুকে গিয়ে জানাচ্ছি ওরপি বৃষ্টিতে ভিজছে, দিবে বকা। বেশ হবে তখন, জ্বর বাঁধালে বুঝবে ঠেলা। দীপ্ত যেন এই সুযোগটিকে হাতে নাতে ধরতে চাইছে, বিচার দেবে তৎক্ষণাৎ ছুটে চলে গিয়েছে। তন্ময় ঘুরে তাকালো অরুর আত্মগোপনের জায়গাটিতে। অন্ধকারে দেখতে চাইল মেয়েটির মুখে এক একটি পরিবর্তন। অরু বেরিয়ে এলো তক্ষুনি। আড়ে আড়ে দুইবার চাইল তন্ময়ের মুখের পানে। নিশ্চুপ নিঃশব্দ আঁখি দুটোর ঘন ঘন পাপড়ি ঝাপটে নিচ্ছে। ওষ্ঠতে ওষ্ঠ চেপে রেখেছে নিবিড় ভাবে। তন্ময় এগুলো ওর দিকে, দু পা এক পা ফেলে অগ্রসর হচ্ছে। অরু চেঁচালো এই মুহূর্তে। ধরফরিয়ে ওঠা বুকখানা চেপে বলল, আমাকে ডাকা হচ্ছে? বলে সে দৌড় লাগালো। দৌড়ের গতি এতটাই দ্রুত যে এই দৌড়ে নিশ্চয়ই স্কুল কলেজের দৌড় প্রতিযোগিতায় প্রথম হতো। আগে পিছে কিংবা ডানে বামে তাকানোর প্রয়োজনবোধটুকু অবধি করেনি। তন্ময় মুচকি হেসে মাথা নত করে, তাকায় ডান হাতের পানে। এই হাতেই তো ওর প্রফুল্ল বদন ছুঁয়েছিল এ যাবৎ। আর এই ঠোঁট দ্বারা তন্ময় আফসোস করিত এ যাত্রায়। সে তো ওই রক্তিম ওষ্ঠদ্বয় দেখতে পারল না। পূর্বের মেয়েটা পালিয়েছে। অভিমান রাগ ভুলে বোঝাবুঝি কি ভেঙেছে ওর? ওর অভিমান যে বড্ড ভয়ঙ্করতম। হঠাৎ করে ছাদের দরজার সামনে অরু এসে হাজির হলো। শ্বাস প্রশ্বাস নেওয়ার গতি দ্রুত। কোনো মতে ঝটপট কণ্ঠে বলল, ঠান্ডা লাগবে, চলে আসো। কথাটুকু বলে পুনরায় ছুটে চলে গেল। তন্ময়ের শোন শব্দটি বাতাসে ভেসে বেড়ালো। যার উদ্দেশ্যে ছোড়া হলো সে ব্যক্তি শোনার সময় পেল না। তন্ময় আরেক দফায় হাসল, স্বস্তি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যাক, প্রেয়সীর অভিমান ভেঙেছে তাহলে। রাতভর বর্ষণ চলছে। হিমশীতল হাওয়ারা একচিত্তে বইতে থাকলো। রিমঝিম মাতোয়ারায় মত্ত বৃষ্টির ধ্বনি শাহজাহান বাড়ি জুড়ে। আকস্মিক ধারাতে আসমানে চমকাচ্ছে, সাদা হয়ে উঠছে। বজ্রপাত হচ্ছে, ক্ষণে ক্ষণে শব্দ তোলে। জানালাটা সম্পূর্ণরূপে খোলা। শুভ্র রঙের পর্দাগুলো উঠছে নিত্যের চিত্তে। বাতাসে বাতাসে লেপ্টে ঘরে প্রবেশ করছে বৃষ্টির জল। ফ্লোরে অনেকাংশেই ভিজে গেছে। সেদিকে ধ্যান নেই তন্ময়ের। সাবলীলায় বুকের দিকটায় বিছানা লেপ্টে উবর হয়ে শুয়ে কোমরে পড়ে আছে পাতলা কম্বলটা। উদম দেহখানা দৃশ্যমান। দেওয়ালে ঘড়িতে ভোর 6টা। বাইরেটা অন্ধকারে আবছা ভাব, নিশ্চুপ নিঃশব্দতা সবটা জুড়ে। মাথার ওপর ফ্যানটাও বন্ধ। রাতের শেষ ভাগে নয়ন যুগলে তন্দ্রা ধরা দিয়েছে তন্ময়ের। এর কারণ বশত আজ আর সকাল সকাল ঘুম ভাঙবে না তার। হলোও তাই। ঘড়ির কাঁটা ঘুরে এলো 9টাতে। এই যাত্রা তন্ময় গভীর ঘুমে আচ্ছন্ন। হবে না? টানা কিছুদিন তার ঘুম হয়নি। নিশ্চিন্ত বিদ্রোহ হৃদয় নিয়ে উদাস হতাশ ঘুরে বেরিয়েছে। কাজকর্ম উঠেছে লাটে। কোনো কিছুতেই মন বসাতে পারেনি। তার ব্যক্তিত্ব, তার ধৈর্য সবকিছুই অরুর সামনে বৃথা হয়ে দাঁড়িয়ে। এই একটা পুচকে মেয়ের সামনে সে স্তম্ভিত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা দেখে না। দেখবে কিভাবে? তাকে এমন ভাবে নিজের ছোটখাটো হাতে ছোট্ট 5টা আঙ্গুলে পেঁচিয়ে নিয়েছে যে এ জীবনে তার মুক্তি নেই। অবশ্য তন্ময় মুক্তি চায় না। সে এভাবে চিরজীবন আটকে থাকতে চায়। আশ্চর্যজনক বিষয় হলো আজ তাকে কেউ ডাকেনি, ঘুম ভাঙানোর প্রয়াস করেনি। কেন? তন্ময় তন্দ্রার ঘরে সামান্য কেটে গেছে আপাতত। সে আধশোয়া হয়ে বসেছে, তাকালো দেওয়াল ঘড়ির দিকে। মস্তিষ্ক এখনো স্লো পেস্টে চলছে। দরজাটা ছোটখাটো একটা করাঘাত পড়ল। তন্ময় ঘুমে বসে যাওয়া গম্ভীর কণ্ঠে সাড়া দিবে পূর্বে একটা বড় কালো চুলের মাথা ঢুকলো আচমকা। দৃষ্টিতে দৃষ্টি মিলন হয়। মিলতে মাথাটা মুহূর্তেই বেরিয়ে যায় 100 ডিগ্রি গতিতে। তন্ময় হেসে ওঠে, গলা উঁচিয়ে ডাকে, আয়। ওর ঢুকলো না। ধীর কণ্ঠে বাইরে দাঁড়িয়ে থেকে জানায়, বড়মা কফি পাঠিয়েছে, রেখেছেন। ওরা তখনও বাইরে দাঁড়িয়ে, ভেতরে আসছে না। তন্ময় আগ্রহী চোখে চেয়ে। সে ভেবে রেখেছিল ওরও আজ সারাদিন হয়তো তার ত্রিসীমানায় আসবে না। লজ্জায় লাল নীল বেগুনি হয়ে পালিয়ে বেড়াবে। তবে তাকে ভুল প্রমাণ করে সাত সকালেই সুশ্রী মুখখানা নিয়ে হাজির। এ তো মেঘনা চাইতে জলের হদিস পাওয়া। তন্ময় আর ডাকলো না। অরুকে সময় দিল। ঠিক মিনিট কয়েক সময় নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো অরু। মিনমিনে পদচারণ ফেলে আসছে। এদিক ওদিক অর্থাৎ ডানে বামে ওপর নিচ তাকানো হচ্ছে শুধু, তন্ময়ের পানে দৃষ্টি পড়ছে না। তন্ময় হাত বাড়ালো, বলল, কফি দিবি না? ওর তৎক্ষণাৎ এগিয়ে ধরল।
তন্ময় কফির মগটা নেওয়ার সময় অনুচ্ছেদমূলক স্পর্শ করলো ওর কম্পিত হাত জোড়া। কাঁপতে থাকা নরম হাত দুটো এ যাত্রায় ঠকঠক করে কেঁপে উঠল যেন। ঠান্ডা কফির মগ ছুঁয়ে তন্ময় নির্বিকার। এক চুমুক খেয়ে বাকশক্তিহীন। এ কফি না শরবত? ওর লুকিয়ে অগোচরে বারংবার চাইছে। তন্ময় বুঝতে আর বাকি রইল না কফিটা কে করেছে। সে যে কফি নামক শরবতটুকু পান করতে থাকলো। ওর মুখশ্রী সূর্যমুখী ফুলের ন্যায় ফুটে উঠেছে। ঝিলিক মারছে কালো মণি যুগল। তন্ময় বহু কষ্টে গিলল আরেক চুমুক। ওর দিকে তাকালো, শোধালো, কফি নিয়ে লুডো খেলতে বসেছিলি? ওর ফ্যাল করে চাইল, লুডো কিভাবে খেলে কফি নিয়ে? তাহলে এত ঠান্ডা কেন? ওর জিভ কামড়ালো, হাত বাড়ালো দ্রুত। আমি গরম করে এনে দিচ্ছি, দিন। তন্ময় ফেরত দিল না, পান করতে থাকলো। এক ফাঁকে বলল, এখন থেকে ঠান্ডা কফি খাওয়া শিখি। ভবিষ্যতে তো ঠান্ডা কফি খেতে হবে মনে হচ্ছে। ওর বুঝলো না যেন। সরু চোখে চেয়ে পরপর মুখের রং বদলায়। বলদটা কি ভাবলো কে জানে। মুখে অন্য একাংশ চেপে দৌড়ে বেড়ে গেল। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে কফিটা দেখলো। চোখ মুখ খিচে একটানে গিলে ফেললো। শীতল হয়ে যাওয়া কফিটা খেয়ে তন্ময়ের সর্বাঙ্গ গুলিয়ে ওঠে। দেহের সমস্ত অংশ জুড়ে কিঞ্চিৎ শিহরণ বয়ে যায়। লম্বা একটা সময় ধরে থমকে চোখ মুখ বুজে পড়ে রয়। চিনি হয়তো বা বয়ামে যতটুকু ছিল সবটুকু কফিতে ঢেলেছে, না হলে এত মিষ্টি কিভাবে হয়? এহেন মিষ্টি ধাঁচের কফি খাওয়ার অভিজ্ঞতা তন্ময়ের এই প্রথম। সামনে আরো কত রকমের অভিজ্ঞতা উপভোগ করতে হয় তা এক সৃষ্টিকর্তাই জানেন। বমি ভাবটা কেটে যেতে বিছানা ছাড়ল। ফকফকে সাদা ফ্লোরে পদচারণ ফেলে উঠে দাঁড়ালো। জানালার সম্মুখে এসে বাইরে তাকালো। সূর্যের ঈষৎ দেখা মিলল এ বেলায়। সূর্যের দীপ্তি ছড়িয়ে বাগানটি লোভনীয় দৃষ্টি পরিণত হয়েছে। সাত সকালে মন মস্তিষ্ক নিপুণভাবে চমৎকার করতে এই দৃশ্যটুকু নিঃসন্দেহে কার্যকরী এই বাগানের চেয়ে বাগানের মালিটির সুশ্রী মুখমণ্ডল অব্যয় আরো দৃঢ়ভাবে কার্যকরী। এই যাত্রায় তার উষ্ণ অনুভূতি ছন্দপতন ঘটাতে সেলফোন ভাইব্রেট করতে লাগলো। বড় বড় ইংরেজি অক্ষরে বন্ধু মাহিনের নাম ভেসে উঠল। সাত সকালে ঠিক কী কারণে তাকে কল দিয়েছে ভাবার সময় নিল না। কল রিসিভ করে ফোনটা কানে গুঁজল। ওপাশে মাহিন নিত্যকার হাবভাবপূর্ণ উচ্চকণ্ঠে প্রশ্ন ছুড়ল, কই তুই? তন্ময় নির্বিকার গলায় জানালো, বাসায়। আশ্চর্যের সপ্তমে পৌঁছালো যেন মাহিনের স্বর। বাসায়? তাও আজকে? কারণ কি? তোর প্রেয়সীর মনোমালিন্যতা বলে গেছে? এহেন প্রশ্নের সম্মুখে তন্ময় নির্লিপ্ত। তুই কোথায়? তোকে খুঁজতে এসেছিলাম তোর অফিসে, এখন ফিরে যাচ্ছি। সন্ধ্যায় বেরোবি? তখন বলবো। ওপাশ থেকে লাইন কেটে দেবার ধ্বনি কর্ণগোচর হলো। সেলফোন বিছানায় ছুঁড়ে তন্ময় ওয়াশরুমে ঢুকলো। দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে তোয়ালে হাতে বেরোতেই দেখলো অরুকে বিছানায় গোছাচ্ছে। বিছানা গোছানো ওর বাহানা মাত্র। নজর ঘুরিয়ে ফিরিয়ে তার পানে নিবদ্ধ করছে। তন্ময় অবলীলায় ঈষৎ অদেখায় হাসল। তোয়ালেতে মুখে মুছে নিয়ে আয়নার সম্মুখে দাঁড়ায়। ওর ইতস্ততভাবে আড়ে আড়ে দুবার চেয়ে প্রশ্ন করে বসে, আপনি আজ বাড়িতেই থাকবেন বুঝি? তন্ময় আয়নায় নজর ফেলে দেখে তার অবাধ্যগত বলদটাকে। ভ্রু তুলে শোধায়, তুই চাচ্ছিস না আমি থাকি? ওর চৌচোরা বড় হয়ে এলো। কেন চাইব না? তন্ময় উদাস ভান ধরল। চাইবে বুঝি? কেন? কথার মার প্যাচ খেয়ে অরু থমকালো, বিমূঢ় হলো। এলোমেলো নয়নে এদিক ওদিক চাইল। তোতলানো গলায় বিড়বিড়িয়ে বলল, কত রং, এক এক সময় এক এক ভাবভঙ্গি। থাকছে নাকি বললেই হয়? তন্ময় দুর্বল হাসল এ যাত্রায়। গম্ভীর কণ্ঠখানা ফিনফিনে পাতলা শোনালো, থাকছি, বাড়িতেই আছি আজ। অরুর পাতলা পলক অষ্টুদয় জুড়ে রিনঝিনে হাসির বিচরণ। ওই হাস্যকর অষ্টুদয়ে দৃষ্টি পড়তেই তন্ময়ের হৃদয় ধক করে উঠল। গতকাল রাত্রে ঘনিষ্ঠ মুহূর্ত নয়ন যুগলে সামনে ভেসে উঠল। ছোটখাটো মেঘহীন মসৃণ দেহ ছোঁয়ার অনুভূতি এখনো সতেজ। অষ্টতে অষ্টমিলনের অনুভূতি স্পষ্টভাবে চেতনা জুড়ে। সাদা দাঁতের ঠোঁট পিষে তন্ময় আর চোখে চাইল। ওর ফোলা ফোলা গাল জোড়া হাসির তালে লোভনীয় দৃষ্টি রূপান্তরিত হচ্ছে। তন্ময়ের ইচ্ছে করলো দূরত্ব ঘুচিয়ে গাল দুটো টেনে ধরতে। এক চিলতে কিছু চুমু বসাতে পারলে হৃদয় প্রশান্তির অনুভব করত। তবে ক্ষণিকের প্রশান্তি লোভনীয় হলেও সেই লোভের ডাকে সে সাড়া দিবে না। অরুটা ভীষণ ছোট।
এসব কুকর্ম মেয়েটার অষ্টাদশী হৃদয়ে তুফান বয়ে দিবে। তারপর পড়াশোনা যাবে গাঙ্গে ভেসে। দেখা যাবে তাকেও ভয়টাই পাবে না, কথাবার্তা শুনবে না। এই যুবতী মেয়েদের আন্ডার কন্ট্রোলে রাখা প্রয়োজন। এই বয়সটা সকলে ধ্বংসের শুরু। সে বিষণ্ণ গলায় প্রশ্ন করল, কলেজে যাসনি কেন? ওরও চুপসে গেল। ভেবেচিন্তে জবাবে বলল, আপনিও তো অফিসে যাননি, তাহলে তো যাওয়া উচিত ছিল। ওরও চেঁচিয়ে উঠল, না, একদমই উচিত ছিল না। আমি আজ ছুটি নিয়েছি। মাথা ব্যথার জন্য চাচ্চু নিয়ে দিয়েছে। বিশ্বাস না হলে চাচ্চুকে জিজ্ঞাসা করেন। তন্ময় কঠোরভাবে টাকানোর প্রয়াস চালালো। রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবি, কোনো প্রকার ফাঁকিবাজি চলবে না। ওর মিটমিটে হেসে মাথা দোলায়, জানালো, আমি আজ গরুর মাংস রান্না করব। তন্ময়ের ভালো লাগা, ভালোবাসা, স্নেহ, আদর, আকাঙ্ক্ষা, আকুলতা হুড়মুড়িয়ে খোলা জানালা দ্বারা পালালো। আতঙ্কে ধরফরিয়ে উঠে বুকের ভেতরটা। অবিশ্বাস্য গলায় চিন্তিত হয়ে শোধালো, তুই রান্না করবি? তন্ময়ের আতঙ্কিত কণ্ঠে ওর কর্ণকুহরে প্রবেশ করল না। সে পুনরায় ব্যস্ত হলো বিছানা গোছাতে। গোছানোর এক ফাঁকে বলল, আমি গরুর মাংস রান্না করা শিখেছি, আজ দুপুরে রান্না করব। তন্ময়ের ভ্রুদয়ের মাঝে ক্ষীণ ভাঁজ পড়ল। হাত পা পুড়িয়ে ফেলা ধান্দা? ওর আত্মবিশ্বাসী গলার জানালো, আমি শিখেছি, রান্না করতে পারবো। এতটুকু বলার পর কর্ণ খাদে নামিয়ে বাকিটুকু বলে ফেললো এক নাগাড়ে, আর এভাবেও ভবিষ্যতের জন্য তো আমাকে শিখতেই হবে। তন্ময় বুঝতে আর বাকি রইল না এই গরুর মাংসের তোড়জোড়ে কার জন্য হচ্ছে। নস্টালজিক অনুভূতি হলো তার। পর মুহূর্তেই চিন্তিত ওর রান্নাবান্নার করুণ অবস্থা। ঠিকঠাক রান্না করলেই হয়, নাহলে আজ তার প্রিয় খাবার অপ্রিয়র তালিকায় যুক্ত হবে। প্রেয়সীর উত্তেজনায় ঘি ঢালতে তন্ময় কোনোরকম বলল, অল দি বেস্ট। আত্মবিশ্বাসের সঙ্গে ওর গদগদ ভঙ্গিতে মাথা দোলায়। ছোট করে, খেয়ে আসুন বলে প্রফুল্ল বদনে বেরিয়ে গেল। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কফি খেয়ে পেট গুলাচ্ছে, গরুর মাংস খেয়ে পেট ঝলসে না গেলেই আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা করতে তন্ময় রুম ছেড়ে বেরোলো। সিঁড়ি বেয়ে নামতে নিয়ে দেখলো লিভিং রুম জুড়ে নিস্তব্ধতা, শূন্যতা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব অফিসে চলে গিয়েছেন, দীপ্ত স্কুলে, সাবিহা রুবি এ সময় ইউনিভার্সিটিতে। আকাশ ইদানিং ওহি সাহেবের সঙ্গে কাজে বেরোয়, তাই বাড়িঘর একটা সময়ের জন্য ফাঁকা থাকে। তন্ময় সোজা ডাইনিং এ চলে এলো। জাবেদা বেগম ছেলেকে দেখতে পেয়ে গলা তুলে শোধালেন, কি দিব খেতে? ঘি দিয়ে পরোটা আছে বানানো, সাথে 2 রকম ভাজি। যা আছে তাই দাও। মিনিট খানেকের মধ্যে ওরও প্লেট হাতে হাজির। 2 প্লেট দেখে ভ্রু তুলল তন্ময় প্রশ্ন করে, ব্রেকফাস্ট করিস নাই? অদর হতে জবাব দিল সুমিতা বেগম, তোর চাচ্চু কত করে নাস্তা করতে বললেন, করলো না। এখন বেলা কয়টা? এখন বসেছে খেতে। তন্ময় পাশের চেয়ারটা টেনে দিল। ওর ঝটপট টেনে দেওয়া চেয়ারে বসলো। তন্ময়কে পরোটার প্লেট এগিয়ে দিল। নিজ তদারকি ভঙ্গিতে খেতে শুরু করলো। ওর খাওয়ার ধরনে বোঝাই যাচ্ছে ক্ষুধার্ত ছিল। তন্ময় 2 আঙ্গুলের সাহায্যে ওর কপালে টোকা মারল। এত খিদে পেলে সকালে খাস নাই কেন? না খেয়ে থাকার মানে কি? আর যদি এমন না দেখি? বোঝা গেল? ওর পরোটা মুখে পুরে মাথা দোলায়, যার অর্থ সে বুঝেছে। ব্যস্ততায় খেয়ে নিয়ে খাবার তালুতে ওঠে। তন্ময় চটজলদি 1 গ্লাস পানি এগিয়ে দিল। পানিটুকু গিলে নিয়ে ওর খানিকটা খাওয়ার গতি কমালো। আর চোখে চাইল পরিপাটি তন্ময়ের দিকে। জাবেদা বেগম এলেন। তন্ময়ের উদ্দেশ্যে বললেন, বাবা, তুই বাসাতেই তো আছিস, তাই না? তন্ময় খেতে নিয়ে জবাব দেয়, কোনো দরকার ছিল? হ্যাঁ রে, একটু বাজারে যেতি, কিছু তাজা সবজি লাগবে। যে বাড়িতে থেকে এলাম ওই বাড়িতে বাড়িওয়ালা রোমানা আপাকে দাওয়াত করেছি। মেয়েটা নিয়ে আজ আসবেন জানিয়েছেন। ভালো মন্দ খাবার দাবার তো করতে হয়। তন্ময় খাওয়ার এক ফাঁকে প্রশ্ন ছুড়ল, ওনার মেয়ে আছে বুঝি? কে সে? রেবেকা, সাবিয়ার সাথেই তো পড়তো, চিনিস না? এখন চিনলাম। তন্ময় বলল, লিস্ট করে দাও কি কি প্রয়োজন। জাবেদা বেগম দ্রুত পায়ে ছুটে গেলেন লিস্ট করতে। ওরও এই ফাঁকে সুকৌশলে বলল, আমিও যাব। তুই যে কি করবি? যাওয়া লাগবে না। পরোটার শেষটুকু মুখে ঢুকিয়ে ওরও উঠে দাঁড়ালো। আমি রেডি হয়ে আসছি। 20 মিনিটের পথ অতিক্রম করলেই 2টো মল আছে। তন্ময় সেখানেই চলে যেত বাজার সদাইয়ের জন্য। তবে জাবেদা বেগম পূর্বেই ছেলের হাবভাবের সঙ্গে পরিচিত বলে দৃঢ়ভাবে বলে দিয়েছেন এলাকার বাজার হতে তাজা সবজিগুলো নিয়ে আসতে। তাদের এলাকার বাজার আবার বেশি দূরে নয়, 10-15 মিনিটের রাস্তা কেবলমাত্র। এ সময় বাজারে তাজা শাকসবজি ওঠে। অগত্যা বাধ্যপুত্রের ন্যায় তন্ময় বাজারের উদ্দেশ্যে বেরোলো। অরু তার পাশেই শান্তশিষ্ট পদচারণ চালিয়ে হাঁটছে। ছোটখাটো উচ্চতায় সে তন্ময়ের কাঁধ সামান্য নিচুতেই পড়েছে। সূর্যের তাপমাত্রা এখন ক্ষীণ।
নরম বাতাস বয়ে চলেছে, আবহাওয়া চমৎকার। দুজনের হাঁটার গতি সাধারণ, কোমল। নিপুণভাবে হেঁটে যাওয়ার তালে এক ফাঁকে অরুকে খেয়াল রাখছে তন্ময়। সুকৌশলে অরুকে সুরক্ষিত পাশটায় হাঁটতে দিয়েছে। সে হয়েছে দৃঢ় দেওয়াল। চলার পথে সুপরিচিত অনেকের সঙ্গে দেখা হচ্ছে। তন্ময় ভদ্রতার খাতিরে থেমে থেমে দু এক বাক্য আলাপ জুড়েছে। ওরা চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকছে সেই সময়টুকু। তন্ময় বাদে ওর আর কোনো প্রকার কোনো কিছুতেই মাথা ব্যথা নেই। মেয়েটাহীন উদাসীনতায় উপলব্ধি করে সে অগোচরে ঈষৎ হাসল। এই সময় বাজারে কিঞ্চিৎ ভিড়ের হইচয়ে দেখা মিলল। তন্ময় পকেট থেকে লিস্টের কাগজ বের করলো। চারপাশে বিচক্ষণতার দৃষ্টি ফেলে তাকালো। ওর তুলতুলে নরম ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। এগোতে এগোতে সতর্ক করলো, পাশে পাশে থাক। ওর অষ্টাদশীর হৃদয়ে তখন উষ্ণ পরশের তীক্ষ্ণ অনুভূতি বিরাজ। সে কোনো মতে দুবার মাথা নাড়ল। এক চিলতে চেয়ে রইল পুরুষালী হাতের মুঠোতে থাকা তার ছোট্টখাট্ট হাতখানার পানে। দুটো একত্রিত হওয়া হাতজোড়া দৃষ্টিটুকু নির্নিমেষ উপভোগ করল। তন্ময় তখন ব্যস্ত কেনাকাটাতে। গুনে গুনে 20 মিনিট বাজারে চলে গেল। তালিকায় থাকা শাকসবজি নেওয়া হতেই একটি রিকশা থামালো। ওরা উঠে বসতেই তন্ময় পাশে উঠে বসলো। দুই হাতে তার শাকসবজির ব্যাগ। তন্ময় এ যাত্রায় উপলব্ধি করলো ওর উসখুস করছে, আড়ে আড়ে চেয়ে চলেছে। এইবার ভ্রু তুলে দৃষ্টিতে দৃষ্টি মিলাতেই ওরও চোরের মতন এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলো। তন্ময় নিবিড়ভাবে ওর মুখশ্রী মুখমণ্ডল দেখে শোধালো, কিছু হয়েছে? ওর অকপটে জবাবে মাথা নাড়ল, যার অর্থ বোঝালো কিছু হয়নি। মুখে সে কোলো পেটে থাকলো। তন্ময় জিজ্ঞাসা দৃষ্টিতে তখনও চেয়ে, যেন দৃষ্টিতেই বলছে, দ্রুত বল কি হয়েছে। ওর আর চোখে চেয়ে এই যাত্রায় মুখ খুলল। কিছু হয়নি, আমি শুধু দেখছিলাম। তন্ময় নির্বিকার হাবভাবে বলল, আমাকে নাকি? ওর বিরক্তি গলায় জানালো, আশপাশটা দেখছিলাম। তন্ময়ের কণ্ঠ জুড়ে নির্লিপ্তের ছাপ। ও আচ্ছা, কেমন লাগলো আশপাশ? সুদর্শন তো। ওর মেজাজ বুঝি খারাপ হলো। কণ্ঠস্বর একরোখা তেজ ভাব দুধাপে উচ্চমাত্রায় পৌঁছালো। আশপাশ সুদর্শন হয় কিভাবে ভাইয়া? সুদর্শন পুরুষদের সৌন্দর্য বর্ণনায় ব্যবহার করা হয়। আমি তো আমার আশপাশের কোনো সুদর্শন পুরুষ দেখতে পাচ্ছি না। তন্ময় ভ্রু নাচিয়ে প্রশ্ন করে বসলো, ইউ শিওর? ওরা অন্য পাশে ফিরে তাকিয়েছে ইতিমধ্যেই। ওর কালো ঘন চুলগুলো ছুটিতে বাঁধা। অন্যের একাংশ তার কোলে পড়েছে। ওর মুখশ্রী এক পাশটা তন্ময় দিব্যি উপভোগ করলো। লালা ভোগাল দুটো জাহির করছে ওর লজ্জিত। ওর লাজুক হাবভাব লুকোনোর বৃথা প্রচেষ্টায় সে দারুণভাবে তৃপ্তি সহকারে ভক্ষণ করলো। এবারে রিকশাটা এসে থামলো শাহজাহান বাড়ির সামনে। ওর তৎপর নেমে এলো। আগে ভাগে ভেতরে চলে গেল। দারোয়ান চাচা ছুটে এলেন। বাজারের ব্যাগগুলো দু হাতে তুলে নিলেন। নিজ উদ্যোগে অগ্রসর হলেন ভেতরে। রিকশার ভাড়া মিটিয়ে তন্ময় ভেতরের উদ্দেশ্যে হাঁটা ধরল। ওরা রান্নাঘরে ছোক ছোক করছে। গরুর মাংস রান্না করতে চাওয়ার ভূতটুকু এখনো মস্তিষ্ক হতে বিতাড়িত হয়নি। সুমিতা বেগম গলা তুলে বললেন, গরুর মাংসগুলো কেন নষ্ট করতে যাচ্ছিস? হ্যাঁ, আজ মেহমান আসবে। আবল তাবল কাজকর্ম অন্য একদিন করিস। ওর ভোঁতা মুখটা দেখে তন্ময়ের হৃদয় নরম হলো। মায়া লাগলো। একটু না হয় কষ্ট করে খেয়ে নেবে। 10 মিনিটের কষ্ট প্রেয়সীর মুখে নিছক বটে। তন্ময় লিভিং রুমের সোফায় বসে নিয়ে উচ্চকণ্ঠে বলল, ইচ্ছে যখন করেছে ওকে রাখতে দিন চাচি। সুমিতা বেগম অসহায় অনুভব করলেন। তোদের আশকারাতেই এই মেয়ে এমন বাদর হয়েছে। জাবেদা বেগম বললেন, থাম তো, আমাদের মেয়ে রান্না আমরা খাবো। মেহমানদের জন্য তো রান্না হচ্ছেই। এই ওরু, আয় বড় মায়ের কাছে। আমার কাছ থেকে একটু করে বলে দেব, ঠিক আছে? মুরগি যেভাবে চাল খায় ওরু সেভাবে লাগাতার মাথা দোলালো। ত্বরান্বিত পায়ে এগিয়ে গেল জাবেদা বেগমের পাশে। মন প্রাণ লাগিয়ে নিপুণভাবে শিখতে লাগলো গরুর মাংস রান্না। অদূর হতে এই দৃশ্য দেখে তন্ময় ভাবল, খাবারের টেস্ট ভালো না হলেও তার হৃদয় নিশ্চয়ই আজ প্রশান্তিতে পরিপূর্ণ হবে। দ্বিপ্রহরের নামাজের আগ পর্যন্ত রান্নাঘর জুড়ে রান্নাবান্না চলল। তন্ময় নিজ কক্ষে ফিরে এসেছে। ওয়ার্কআউট করে গোসল করে ফেলেছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টাল বইটা নিয়ে বারান্দায় বসেছে। মনোযোগ সহ সে বই পড়ছে। এর মধ্যে তাকে বিরক্ত করতে 2-3 বার দীপ্ত এসেছে। ল্যাপটপ নেবার অজুহাত ধরে সাবিহা মিনিট খানেক পূর্বে এলো। তৃতীয় জন অর্থাৎ রুবি এলো এখন। তন্ময় তড়িৎ বইটা বন্ধ করলো। গম্ভীর মুখে গম্ভীর কণ্ঠে ধমকের সুরে শোধালো, কি চাই? রুবি চমকালো। বুঝলো দুজনের দুষ্টুমির অপরাধ তার কাঁধে পড়েছে। অতঃপর তোতলানো সুরে জানালো, কিছু না ভাইয়া, বলে সে একদৌড়ে পালালো।
তন্ময় দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বাসায় সবগুলো বাদর ফিরেছে, এখন আর শান্তিমগ্ন বই পড়া সম্ভব নয়। বইটা সেলফে রেখে পেছন ফিরে অরুর আদরে মুখশ্রী দর্শন হলো। তন্ময় ভ্রু তুলে বলল, আপনার কি প্রয়োজন? ওর মুহূর্তে মুখ ভেঙ্গালো, হনহনিয়ে বেরিয়ে গেল। চলে যাওয়ার জন্য এসেছিল বুঝি? কপালে দু আঙ্গুল ঘষে তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দেওয়াল ঘড়ি নজর পড়তে দেখলো 2টা বাজলো বলে। সেলফোন হাতে তুলে দেখলো মিসড কল এসে আছে। কল ব্যাক করে কথা বলছিল। ওই সময় দীপ্ত দুয়ার হতে চেঁচিয়ে ডাকলো, ভাইয়া মেহমান এসেছে, বড়মা ডাকছে। ডেকেই উধাও সে। তন্ময়ের হাতের কেলানি খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। কথা শেষ করে তন্ময় কক্ষ ছেড়ে বেরোলো। লিভিং রুম হতে ভেসে আসছে আলাপচারিতার উচ্চধ্বনি। সিঁড়ি বেয়ে নামতেই লিভিং রুমে বসা রাহমুনা বেগম এবং রেবেকার সম্মুখে পড়তে হলো। ভদ্রতাসূচক অনুভূতি প্রকাশ ঘটাতে সালাম জানালো। রাহমুনা বেগম হেসে দুলে তন্ময় সম্বন্ধিত আলাপ শুরু করলেন। রেবেকা উঠে এসে হেসে প্রশ্ন করল, কেমন আছেন? তন্ময় সাবলীনভাবে বলল, ভালো, আপনি? রেবেকা হাস্যোজ্জ্বল মুখে জানালো, আলহামদুলিল্লাহ। আজ অফিসে যাননি? তন্ময় নিজ মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজ মনে বিড়বিড়িয়ে উঠল, প্রেয়সীর মনোমালিন্যতা ভাঙাতে চুমু খেয়েছি, সেই চুমু খেয়ে আমি ক্লান্ত, তাই আর অফিসে যাইনি। মনে অশ্লীল চিন্তাভাবনা জাহির করলেও মুখে সে জেন্টলম্যান। একদিন ব্রেক নিলাম। ওর ছায়াও ততক্ষণে আশেপাশে ছিল না, তবে এই যাত্রায় কোথা থেকে যেন উদয় হলো। জাসুসের ন্যায় নাক মুখ কুঁচকে সামনে এসে দাঁড়িয়েছে, সরু চোখে বারংবার রেবেকার মুখের পানে চাইছে। জাবেদা বেগম হেসে আহ্লাদী ভঙ্গিতে মেহমানদের ডাইনিংয়ে আসতে বললেন। ইতিমধ্যেই মুফতি বেগম, সুমিতা বেগম খাবার দাবার পরিবেশনের কাজে লিপ্ত হয়েছেন। তন্ময় একপাশে বসলো, ওর বাম পাশে এসে বসেছে দীপ্ত, ডান পাশে আশ্চর্যজনকভাবে রেবেকা বসেছে। এতে তন্ময় নির্বিকার ও উদাসীন, বিষয়টা সে খেয়াল করেনি। সে এতক্ষণ অদূরে দাঁড়ানো অরুকে দেখছে, চোখ মুখ ওর থমথমে। কাঠখোট্টা দৃষ্টি একবার তার পানে ফেলল। হঠাৎ কি হলো মেয়েটার? রেগে আছে কেন? ওর হাতে রান্না করা গরুর মাংস তরকারি চাচ্ছে না বলে কি? তন্ময় দেখলো তার থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসেছে, প্লেট উল্টিয়ে তৈরি খাবার দাবারের জন্য। সে তো উল্টো আশাতে বসে ওর উদ্বিগ্নতার সহিত তরকারি হাতে তার সামনে হাজির হবে, ক্রমান্বয়ে তাকে খেতে বলবে। সাবিহা গরম গরম ভাত নিয়ে বলল, আমার পাখিটার তরকারি কোথায়? সুমিতা বেগম হেসে বলল, ওর তরকারি খাওয়ার মতো হবে নাকি? সাবিহা দৃঢ়ভাবে বলল, কেন হবে না, আনো তাড়াতাড়ি। দীপ্ত রুবিও সুরে সুর মেলালো। অগত্যা সুমিতা বেগম ওর তরকারিটি পরিবেশন করলেন। তন্ময় আগ বাড়িয়ে অগোচরে নিজের পাতে বেশ খানিকটা তরকারি তুলে নিল। তার পাশে বসা রেবেকা হেসে শুধালো, ওরা বুঝি প্রথম রেঁধেছে, তাহলে তো আমারও খেয়ে দেখা দরকার। ওরা ফিনফিনে পাতলা গলায় বলল, আপনার মুখে টেস্ট নষ্ট হয়ে যাবে আপু। তন্ময় বিনা সংকোচে তরকারিতে ভাত মাখিয়ে মুখে তুলল, সঙ্গে সঙ্গে অবাকের চূড়ান্তে চলে গেল। চোখ বড় বড় করে তাকালো অরুর পানে। অরু এবার আগ্রহী চোখে চেয়ে সাবিয়া 2 লোকমা খেয়ে চেঁচালো, এই তরকারি আমাদের অরু রেঁধেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত সুস্বাদু হয়েছে। দীপ্ত আর রুবিও আশ্চর্যের সপ্তমে। অরু রান্নার হাত যে এত দারুণ হবে কে জানতো। জাবেদা বেগম হেসে আদরের ভঙ্গিতে অরুর মাথায় হাত বুলিয়ে বললেন, গরুর মাংস প্রথমবার রান্না করলেও মেয়েটা শিখছে মাসখানেক যাবৎ। আমাকে বেশ কয়েকবার রাঁধতে রেখেছে, কুটকুট করে এক একটি টিপস লিখে নিয়েছে। রান্নার সুস্বাদু না হয়ে যাবে কোথায়? তন্ময় তড়িৎ লোকমার পর লোকমা তুলে খাচ্ছে। সাবিয়া ত্বরান্বিত খেতে থাকা বড় ভাইয়ের পানে চেয়ে দুষ্টুমির সুরে বলল, ভাইয়ার ফেভারিট তরকারি গরুর মাংস, ভাইয়ার কেমন লাগলো? তন্ময় খেতে খেতে জানালো, মজা হয়েছে। রবি দুষ্টুমিতে আরেক ধাপে গিয়ে বলল, ব্যাস এতটুকুই? ওরও এত স্নেহের সঙ্গে রান্না করা তরকারির প্রশংসা এক শব্দ হতে পারে না, আরো কিছু শব্দ মিলিয়ে বলো। তন্ময় ভ্রু তুলে চাইতেই চুপসে গেল রবি। খাওয়াতে ভীষণভাবে মনোযোগী হয়ে উঠল। ওকে চুপ করিয়ে তন্ময় তাকালো অরুর পানে। এবারও অরু মুখ বাঁকালো। আশ্চর্য, এই মেয়েটির হলো কি? পর মুহূর্তেই শুনল পাশে বসা রেবেকা তাকে ডাকছে। হেসে এটা সেটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা। তন্ময় আর চোখে পাশে বসা রেবেকার দিকে তাকাতেই চক্ষু কপালে। তারপর ওর বিষণ্ণতার মুখে চেয়ে মস্তিষ্ক সচল হলো। এই রেবেকার পাশে বসেছে বলে কি ওর মুখ খুলে আছে? মেয়ে মানুষের মন বোঝা বড় কঠিন ব্যাপার-স্যাপার। তন্ময় চটপট চেটেপুটে খেয়ে প্লেট ফকফকে পরিষ্কার করে ফেলল। তখনই উঠে পড়ল চেয়ার হতে। যেন এই চেয়ারে কাজ বেছানো। সিঙ্কে হাত ধুয়ে আর সেখানে দাঁড়ালো না, উপরে চলে এলো। অপেক্ষা করতে থাকলো অরুর আসবার। তবে ঘন্টার পর ঘন্টা গেল, অরু আর আসলো না।
ওরতে থাকা ল্যাপটপ সরিয়ে বিষণ্ণ ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল তন্ময়। দরজা খুলে দেখলো ওরও দাঁড়িয়ে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে কে জানে। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বলল, আসিসনি কেন? ভেতরে আয়। ওর ছোট ছোট পদচারণে ভেতরে এলো। পিটপিট চোখে এদিক ওদিক চাইল। অধৈর্য তন্ময়ের শেষমেশ শোধালো, তোর হাতে রান্না কেমন লেগেছে জানতে চাইবি না? ওরও বিড়বিড়িয়ে বললেন। তন্ময় ঈষৎ অদেখা হাসে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, ভীষণ সুস্বাদু। আমাকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াতে হবে। খাওয়াবি তো? ছোট এই কমপ্লিমেন্টে ওর থমথমে মুখমণ্ডলে রশ্মি ছড়ালো। লাজুক ভঙ্গিতে হেসে মাথা দোলালো। ছোট করে বলল, হুম।